আচ্ছা, আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গত ক্লাসে আমরা ইউরোপ মহাদেশ নিয়ে আলোচনা করেছি। আমরা ইউরোপ মহাদেশের কোন কোন দেশগুলোকে পার্টিকুলারলি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা আমরা দেখেছি। এবং আজকে আমরা পুরো আমেরিকা মহাদেশটা দেখব। আমরা জানি আমেরিকা মহাদেশ বলতে আমরা কোনো সিঙ্গেল আমেরিকা মহাদেশ না। উত্তর আমেরিকা মহাদেশ একটা স্বতন্ত্র মহাদেশ এবং আরেকটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের যে বিশেষ তিনটি অঞ্চল রয়েছে, একটি হচ্ছে আহ, উত্তর আমেরিকা, একটি হচ্ছে উত্তর আমেরিকা, একটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চল এবং হচ্ছে মধ্য আমেরিকা। মানে, পরীক্ষার পারপোজে এই তিনটা অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ আমরা দেখব। ঠিক আছে, মূলত আমরা এই লেকচারে আমেরিকা মহাদেশটা কভার করার চেষ্টা করব। আচ্ছা। আচ্ছা, এর আগে বিশেষ করে 44তম বিসিএস থেকে শুরু করে এর পূর্ববর্তী বিসিএস গুলোতে যে আমেরিকা মহাদেশ কেন্দ্রিক যে কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেন গুলো স্ক্রিনে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিবে। আর আমি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো উত্তর আমেরিকা মহাদেশকে যদি আমরা ইন এ নাটশেল দেখতে চাই, তাহলে আমরা এই চিত্রের দিকে একটু খেয়াল করি। এই যে এই কালারের যে উম, দুটো অংশ হয়েছে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, এবং দেন হচ্ছে পিঙ্ক কালারের যেটা আছে সেটা হচ্ছে কানাডা, এবং এই যে গ্রিন কালারের যেটা আছে সেটা হচ্ছে মেক্সিকো। মূলত আমেরিকার যখন যাত্রা শুরু হয়, মূলত আমেরিকার মেইন কনসেন্ট্রেশন ছিল এই অংশ, এই অঞ্চলে। এখানে বিশাল পাহাড় রয়েছে। তবে এই পাহাড়গুলো ডিঙ্গিয়ে এই অঞ্চলগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আহ, শাসন করা বা দখল করা বা তখন ব্রিটিশদের পক্ষ সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তার লাভ করা শুরু করে, তখন এটা মূল ভূখণ্ডের বাইরে গিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভৌগোলিক ব্যাপ্তি, এটা এই যে আমরা যেটাকে বলি পশ্চিম দিকে আরো আসে। উপরে আমরা দেখি যে এই যে বিচ্ছিন্ন অংশটা, এটার সাথে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে এই অংশটা মূলত রাশিয়ার অংশ। এই জায়গাটার নাম হচ্ছে আলাস্কা। আলাস্কা এই অংশটি রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। তো উত্তর আমেরিকা মহাদেশের দেশ হচ্ছে তিনটি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, উত্তর আমেরিকা মহাদেশের দেশ কয়টি। তাহলে উত্তর আমেরিকা দেশের মহাদেশের পার্টিকুলারলি তিনটা দেশ, একটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। কানাডা হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আচ্ছা, এরপরে আমরা দেখি। ওকে, এখন আমরা এই অঞ্চলগুলোর বিশেষ করে আহ, উত্তর আমেরিকা মহাদেশের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো সম্পর্কে এবং তাদের বিশেষ বিশেষ অঞ্চল সম্পর্কে কোন কোন জায়গাটা বা কোন কোন টপিকটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনগুলো একটু মোটামুটি আদো আদো পড়লেও হবে, এটা নিয়ে আমি জাস্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। যেমন কানাডা নিয়ে যদি প্রশ্ন আসে, একটা কমন প্রশ্ন সবসময় থাকে, সেটা হচ্ছে কানাডার আয়তন। ঠিক আছে, এবং পৃথিবীর যতগুলো দেশ রয়েছে বৃহত্তম, এর মধ্যে কানাডা উল্লেখযোগ্য এবং কানাডার অবস্থান হচ্ছে দ্বিতীয়। এবং আমরা আরেকটু একটু দেখি যে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো রয়েছে, অর্থাৎ ব্রিটিশদের শাসনভুক্ত যে অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলের দেশগুলোকে বলা হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ বা কমনওয়েলথের দেশ। এখন ব্রিটিশদের যে কমনওয়েলথ রয়েছে, এই কমনওয়েলথ ভুক্ত যতগুলো দেশ রয়েছে, এর মধ্যে সর্ববৃহৎ দেশ হচ্ছে কানাডা। কানাডার বিশেষ পরিচিতি হচ্ছে এটি একটি ম্যাপল পাতার দেশ অথবা লিলি ফুলের দেশ নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, কানাডার রাষ্ট্রীয় কাঠামো যেটা আমরা জানি, যেহেতু এটি একটি কমনওয়েলথভুক্ত দেশ, সুতরাং এই কারণে এটি যে এটির যে রাষ্ট্রপ্রধান, উনি ব্রিটেনের রানী, অর্থাৎ ব্রিটেনের রানীকে কানাডার রাষ্ট্রপ্রধান হিসেবে গণ্য করে বা মান্য করে। এই কারণে কানাডার যে মুদ্রা রয়েছে, যেটাকে বলি কানাডিয়ান ডলার, সেই কানাডিয়ান ডলারে কিন্তু ব্রিটেনের রানীর ছবি আছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে যে কোনো দেশের আহ রাষ্ট্রপ্রধানের ছবি সাধারণত ওই দেশের মুদ্রায় থাকে। যেহেতু কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি রয়েছে, সুতরাং কানাডা অফিসিয়ালি ব্রিটেনের রানীকে তাদের হেড অফ দ্য স্টেট মনে করে। আচ্ছা, কানাডা যদি কথা চিন্তা করি, এটি একটা ফেডারেল স্টেট, অর্থাৎ একটি প্রদেশ ভিত্তিক দেশ। এখানে 10টি প্রদেশ রয়েছে।
এবং 3টি অঞ্চল রয়েছে। বিশেষ করে 3টি অঞ্চল সবগুলো ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কুইবেক অঞ্চল, অর্থাৎ কানাডার কুইবেক অঞ্চলটা। যখন কানাডার প্রসঙ্গ আসে, আহ, মানে অবভিয়াসলি একটা প্রসঙ্গ চলে আসে যে কানাডার কুইবেক অঞ্চল। আচ্ছা, কানাডার কুইবেক অঞ্চলের বিশেষত্ব হচ্ছে যারা কানাডিয়ান ভাষাভাষী বা কানাডিয়ান যাদের ভাষা সেই ভাষাভাষীর লোক কুইবেকে তেমন একটা বসবাস করে না। কুইবেকে ফরাসি ভাষাভাষীর বা ফরাসি ভাষায় কথা বলতে পারে বা ফরাসি ভাষা যাদের রয়েছে সেই রকম জনগোষ্ঠী সর্বাধিক বসবাস করে। এই কুইবেক অঞ্চলের একটা বিষয় হচ্ছে, মানে এর আগে এটা নিয়ে কথা হয়েছিল যে কুইবেক অঞ্চলটা কানাডা থেকে স্বাধীনতা চায়, মানে একটা স্বাধীনতা প্রত্যাশী একটা দেশ। এটাকে বিশেষভাবে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। পশ্চিমের জিব্রাল্টার বলার মূল কারণ হচ্ছে, আমরা নর্মালি তো জিব্রাল্টার চিনি, জিব্রাল্টার হচ্ছে একটা প্রণালী। এই প্রণালীতে দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভূমধ্যসাগর থেকে যে আটলান্টিক মহাসাগর সেখানে যাতায়াতের জন্য স্পেন এবং এই যে মেক্সিকো, মরক্কো, এর মাঝখান দিয়ে যে দেশটা যে সমুদ্র আহ, সংযোগ অঞ্চলটা আছে, দুটো বৃহৎ সমুদ্র সংযোগ অঞ্চল বা চ্যানেল, এটাকে আমরা বলি জিব্রাল্টার প্রণালী। তেমনি কানাডার দিকেও ঠিক এমন একটা প্রণালী রয়েছে যেটা বৃহৎ, বিশেষ করে আহ, আটলান্টিক মহাসাগরের সাগরের সাথে আমরা যেটাকে বলি আহ আহ, কানাডিয়ান অঞ্চলের যে উপসাগর রয়েছে, কানাডিয়ান উপসাগর রয়েছে, সেই উপসাগরের একটা সংযোগ করে এরকম একটা জিওগ্রাফিক্যাল ফিচার রয়েছে। যদি প্রশ্ন আসে পশ্চিমের জিব্রাল্টার কোনটা, সেটা হচ্ছে কুইবেক। প্রশ্নটা এভাবে আসবে যে কানাডার কোন অঞ্চলে মধ্যপ্রাচ্যের জিব্রাল্টার মতো বা ইউরোপের জিব্রাল্টারের মতো আরেকটা অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে কুইবেক। আচ্ছা, এরপর আমরা দেখি কানাডার যারা হুম, রাজনৈতিক ব্যক্তিত্ব পিয়েরো ট্রুডো। যদিও পিয়েরো ট্রুডোর সন্তান বা ছেলে, যেটাকে আমরা বলি জাস্টিন ট্রুডো, জাস্টিন ট্রুডো বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী নেই। ইনি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তিনি আহ, সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা ছিলেন। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা যদি আমরা দেখি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন কানাডিয়ান ব্যক্তি যার অবদান ছিল উনি হচ্ছেন পিয়েরো টুডু। ইনি হচ্ছেন পিয়েরো টুডু, যিনি জাস্টিন টুডুর পিতা ছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে শরণার্থী শিবিরে কানাডার যে ত্রাণ পাঠানো, সেটা মূলত জাস্টিন টুডুর পিতা পিয়েরো টুডুর নেতৃত্বে বা ওনার সাহসিকতার কারণে হয়েছে। কারণ আসলে এটা তখন যুদ্ধ বিধ্বস্ত একটা অঞ্চল ছিল, সেখানে কোনো একটা পক্ষের শরণার্থীকে সাহায্য দেওয়া, এটা মতান্তরে ওই দেশের স্বাধীনতা সংগ্রামকেই এক ধরনের এন্ডোর্স করাটাকেই বোঝায়। ঠিক আছে, তো জাস্ট পিয়েরো টুটুর কথা আমরা মনে রাখবো, যিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোতে আমাদের সমর্থন জুগিয়েছেন। আচ্ছা, এরপর আমরা দেখি আমেরিকা মহাদেশ, অর্থাৎ আমেরিকার মধ্যে প্রথম যে দেশটা আমরা দেখলাম সেটা হচ্ছে কানাডা। এরপরে মূল যে আমেরিকা, যে দেশটাকে আমরা ইউএসএ বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটার অফিসিয়াল নাম ইউএসএ এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘটনা প্রবাহ, এর মধ্যে প্রথম জানতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আবিষ্কার। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আবিষ্কার আর এই আবিষ্কারকের নাম অনুসারেই এই দেশটার বা এই অঞ্চলটার নাম হয়েছে আমেরিকা। তবে এই যে যার নাম অনুযায়ী আমেরিকা, সেই আমেরিকো ভেসপুচি এর আগেও একজন ইতালীয় নাগরিক ক্রিস্টোফার কলম্বাস মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আবিষ্কার করেন, এটি 1492 সালের দিকে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমেরিকা আবিষ্কার করেন কে? আমেরিকা আবিষ্কার করেন হচ্ছে কলম্বাস। কত সালে? 1492 সালে। তবে আমেরিকার নামকরণ কিন্তু কলম্বাসের নাম অনুসারে হয় নাই। আমেরিকার নামকরণ করা হয়েছিল এর পরবর্তীতে আরেকজন ইতালীয় নাবিক আমেরিকো ভেসপুচির নাম অনুসারে। তাহলে আমেরিকার যে মানে আবিষ্কার এবং আমেরিকার নামকরণের সাথে দুইজন ব্যক্তির নাম জড়িত, একজন হচ্ছেন কলম্বাস, আরেকজন হচ্ছে আমেরিকো ভেসপুচি। আচ্ছা,
এরপরে আমরা দেখি আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। আমেরিকা মূলত মার্কিন যুক্তরাজ্যের বা ব্রিটেনের অধীনে ছিল। এটি 14 জুলাই 1976 সালে স্বাধীনতা ঘোষণা করে। পৃথিবীতে দুটো দেশ আছে যারা স্বাধীনতার ঘোষণা দেয় এবং স্বাধীনতা অর্জন করে। একটি হচ্ছে ইউএসএ, যেটাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ। সুতরাং এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমেরিকা যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তেমনি বাঙালিরা বা আমরা বাংলাদেশিরাও একইভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের স্বাধীনতার ঘোষণা যেমন হয়েছে 26শে মার্চ। আহ, প্রথম উনি স্বাধীনতার আহ্বান করেন। এর পরবর্তীতে 27শে মার্চ ওনার শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক আছে। আচ্ছা, আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নেতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন, এবং তিনি প্রত্যক্ষভাবে, এবং এই যে জর্জ ওয়াশিংটন ওনার এই যে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে সহায়তা করে একটি দেশ, সেটা হচ্ছে ফ্রান্স। এই কারণে আমরা যখন দেখি আমেরিকার স্বাধীনতা সংগ্রামের শতবর্ষ পূর্তিতে ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি নামক যে স্থাপনাটা, যে স্ট্যাচুটা, সেটা উপহার দেয়। অন্যদিকে ফ্রান্সের স্বাধীনতা দিবসে, যেটা হচ্ছে 14ই জুলাই, 14ই জুলাই হচ্ছে ফ্রান্সের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে ইউএসএ ফ্রান্সকে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার এটি উপহার দেয়, এবং এটির যে অর্থায়ন, এই অর্থায়ন ছিল আমেরিকা। সুতরাং আমেরিকার যে স্বাধীনতা, এই স্বাধীনতা সংগ্রামের সাথে যে ব্যক্তিটা খুব প্রত্যক্ষভাবে জড়িত, যাকে বলা হয় আমেরিকার স্বাধীনতা সংগ্রামের জনক, তিনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন। ঠিক আছে। ওনার নামই আমেরিকার যে মূল রাজধানী, সেটাকে ওয়াশিংটন ডিসি করা হয়, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আচ্ছা, আমেরিকার স্বাধীনতার সমাপ্তিতে ব্রিটেনের সাথে যে চুক্তি হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে, সেটি ছিল প্রথম ভার্সাই চুক্তি। আর প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে 1919 সালে একইভাবে ফ্রান্সের ভার্সাই নগরীতে যে চুক্তি হয়েছিল, সেটি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রশ্ন আসতে পারে প্রথম ভার্সাই চুক্তির পক্ষ কারা কারা ছিল। প্রথম ভার্সাই চুক্তির পক্ষ ছিল আমেরিকা এবং ব্রিটেন। বিষয় ছিল আমেরিকার স্বাধীনতা লাভ। আর দ্বিতীয় ভার্সাই চুক্তির বিষয়বস্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহ মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে যুদ্ধের সেটেলমেন্ট এবং যুদ্ধের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়। ঠিক আছে। ওকে। আমেরিকার স্বাধীনতা লাভের পরে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার উত্তর এবং আমেরিকার দক্ষিণ, ঠিক আছে, যেমন এর আগে আমি দেখিয়েছিলাম আমেরিকার দুটো অংশ। একটু হচ্ছে, যদি আমরা একটু ব্যাক করি, এই যে আমেরিকার এটা হচ্ছে আহ এই অংশ, এটা পুরাতন অঞ্চল, যেটা আমেরিকার আদি অঞ্চল। আর এটা হচ্ছিল নতুন ভাবে আমেরিকা, যারা যে অঞ্চলটা অন্তর্ভুক্ত হয়। তাহলে এই দুই পক্ষের মধ্যে যে যুদ্ধটা, এটা হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ, বা যেটাকে বলে সিভিল ওয়ার। এই সিভিল ওয়ারের কারণে আমেরিকা 1861 থেকে 1865 সাল পর্যন্ত অন্তর্দ্বন্দ্ব এবং গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই গৃহযুদ্ধের জড়িয়ে পড়ার যে মূল কারণ, সেটা ছিল দাসপ্রথা। অর্থাৎ একটা পক্ষ, বিশেষ করে দক্ষিণ চেয়েছিল দাসপ্রথা উঠে যাক, এবং উত্তর চেয়েছিল দাসপ্রথা থাকুক, কারণ উত্তর ছিল কৃষিভিত্তিক। এই গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তাহলে প্রশ্ন আসতে পারে, স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দেন হচ্ছে জর্জ ওয়াশিংটন, এবং মার্কিন যে গৃহযুদ্ধ, যেটাকে আমরা গেটিসবার্গ যুদ্ধ বলি, সেই গেটিসবার্গ যুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে। এই গেটিসবার্গ যুদ্ধে বা গেটিসবার্গ যুদ্ধের সময় যে ভাষণটা হয়, সে ভাষণটা দেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এটি দেন 1863 সালে। আমরা জানি 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকায় গৃহযুদ্ধ হয়। সেই বিখ্যাত গেটিসবার্গ যে ভাষণ, সেই গেটিসবার্গ ভাষণটার যে ব্যাপ্তি, এটি ছিল 2 মিনিট। এমন প্রশ্ন আসতে পারে
এই যে গেটিসবার্গ জায়গাটি কোথায়? এটি আমেরিকা পেন্স পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। ঠিক আছে। তো সবচেয়ে বেশি যেটা আলোচিত সেটা হচ্ছে গেটিসবার্গ ভাষণে আব্রাহাম লিঙ্কন যে উক্তিটা করেন আহ রাষ্ট্র সম্পর্কে, জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কে। ওনার বিখ্যাত উক্তিটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা, এবং জনগণের সরকার। সুতরাং সরকার এবং জনগণ আসলে বিচ্ছিন্ন কেউ না। জনগণের মধ্যে থেকেই নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, সেটা জনগণের জন্য কাজ করে, সেটা জনগণের দ্বারা গঠিত, এবং সেটা জনগণের জন্যই কাজ করে। আচ্ছা, তাহলে আমরা গেটিসবার্গ ভাষণটা দেখলাম, এটা রিলেভেন্সিটা দেখলাম। এরপরে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ করে ব্রিটেনের সাথে, তখন এর যে অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য ছিল মাত্র 13টি। ঠিক আছে। এই কারণে আমরা দেখি আহ মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুরু শুরু কিন্তু এই যে 13টা অঙ্গরাজ্য নিয়ে। এরপরে 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা ক্রয় করে। এটা ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে, যুক্তরাষ্ট্র তার লুইসিয়ানা যে রাজ্যটি, এটি কার কাছ থেকে কিনে, কত সালে কিনে? এবং সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা। এই আলাস্কা কিনে হচ্ছে রাশিয়ার কাছ থেকে, অর্থাৎ রাশিয়ার কাছ থেকে আলাস্কা। তাই সালটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কার কাছ থেকে কোনটা কিনে আর সবচেয়ে বড় কোনটা। এরপর আমরা দেখি হাওয়াই, যেটা একটা স্বাধীন রাজ্য ছিল, এটি 1959 সালে আহ নিজের ইচ্ছায়, এটি স্ব ইচ্ছায় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়। ঠিক আছে। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে 50টি। এই কারণে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা, সেই পতাকায় তারকা চিহ্ন হচ্ছে 50টি। এখন যদি প্রশ্ন আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা রয়েছে, এই পতাকায় তারকা চিহ্ন কতটি? তারকা চিহ্ন কতটি? আমাদের অপশন থাকতে পারে 13, আমাদের অপশন থাকতে পারে 50, আমাদের অপশন থাকতে পারে 25, আমাদের অপশন থাকতে পারে 30। এখন এইগুলো তো সহজে স্কিপ করা যায়, তবে এইটা এবং এইটার মধ্যে একটু কনফিউশন লাগতে পারে। এই 13টা হচ্ছে যখন আমেরিকার শুরু, সেই শুরু বা আমেরিকা যখন স্বাধীনতা যুদ্ধের জন্য আমেরিকা ঝাঁপিয়ে পড়ে, স্বাধীনতা ঘোষণা করে, তখন আমেরিকা, যেমন আমাদের যদি বলি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের জেলা ছিল কতটি? জেলা ছিল 17টি। চারটা। পরে না, 17 জেলাটা বৃহৎ জেলা ছিল সরি 17টি। স্যার, বিভাগ বিভাগ চারটা ছিল। হ্যাঁ, বিভাগ চারটা ছিল। একটা ছিল ঢাকা, একটা ছিল রাজশাহী, একটা ছিল চট্টগ্রাম, একটা ছিল খুলনা। স্বাধীনতার পরবর্তীতে প্রথম জেলা হচ্ছে আহ সিলেট, এরপর হচ্ছে বরিশাল, এরপরে 2010 সালে হচ্ছে রংপুর, এবং 2015 সালে হচ্ছে ময়মনসিংহ। তাহলে এখানে হচ্ছে চারটা, আর পরে হচ্ছে চারটা। এখনো দুটো প্রস্তাবিত আছে, একটা হচ্ছে কুমিল্লা, আর একটা হচ্ছে ফরিদপুর। ঠিক আছে, এটা হয়ে গেলে আমাদের জেলা, আমাদের বিভাগ হবে 10টি। আচ্ছা, তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকায় তারকা চিহ্ন আছে 50টি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে 50টি। আচ্ছা, সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। এ- এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আলাস্কা। ঠিক আছে। এবং জনসংখ্যার দিক থেকে এবং ইলেকটোরাল ভোটের দিক থেকেও সবচেয়ে বেশি, আহ সবচেয়ে ক্যালিফোর্নিয়া। বড় ক্যালিফোর্নিয়া। অর্থাৎ আলাস্কা এবং ক্যালিফোর্নিয়াকে বিশেষভাবে মনে রাখতে হবে। আচ্ছা। আচ্ছা, আমরা জানি পৃথিবীর কিছু দেশ আছে তাদের সংবিধানের জন্য বিখ্যাত, যেমন আহ, যুক্তরাজ্য, তাদের কোনো লিখিত সংবিধান নেই। তারপর হচ্ছে সৌদি আরব, তাদের কোনো লিখিত সংবিধান নেই। সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের লিখিত সংবিধান। আর সবচেয়ে ছোট এবং লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কনসেপ্ট হচ্ছে বিল অফ রাইটস। ঠিক আছে। এই বিল অফ রাইটস হচ্ছে এক ধরনের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস রাইট শুড বি অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন। এই দাবিতে আমেরিকার যে সংবিধান যে সংসদে আনা হয়, সেই দাবিটা ছিল বা সেই বিষয়গুলো ছিল বিল অফ রাইটস এর অন্তর্ভুক্ত। ঠিক আছে। তাহলে বিল অফ রাইটস কার সাথে সম্পর্কিত? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত, যেখানে সংবিধান সংশোধন করে নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়।
আচ্ছা, আমেরিকার যে আইনসভা, যেমন বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, কিন্তু আমেরিকার জাতীয় যে আইনসভা সেটার নাম হচ্ছে কংগ্রেস। কিন্তু আবার ভারতের দিকে যদি আমি চিন্তা করি, ভারতের একটা দলের নাম হচ্ছে কংগ্রেস। ঠিক আছে, সুতরাং ভারতে হচ্ছে দল কংগ্রেস, আর মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস হচ্ছে আইনসভার নাম, কংগ্রেস। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আহ, তার যতগুলো স্টেট রয়েছে, এই স্টেটের মধ্য থেকে 50টি স্টেট রয়েছে, এই স্টেটের মধ্য থেকে মূলত 551টি ইলেকটোরাল ভোট নির্বাচিত হয়, যার মধ্যে 535টা হচ্ছে নির্বাচিত এবং অনির্বাচিত হচ্ছে 6টি, যারা বিশেষ মনোনয়নের মাধ্যমে মোট সদস্য হন। আচ্ছা, যেমন আমরা যদি দেখি আমাদের যে জুলাই সনদ, সেখানেও বলা হচ্ছে বাংলাদেশে আইনসভায় 2টি কক্ষ থাকবে। তেমনি যদি দেখি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা রয়েছে, সে আইনসভায় 2টি কক্ষ রয়েছে, যেটাকে আমরা বলি লোয়ার হাউস। সেখানে রয়েছে 435টা আসন বা 435টা জন ব্যক্তি নির্বাচিত হবেন। আরেকটি হচ্ছে উচ্চ কক্ষ, সেটি হচ্ছে সেখানে 100 জন ব্যক্তি মনোনীত হবেন। এখন প্রশ্ন আসতে পারে, আমেরিকার আইনসভার উচ্চ কক্ষের নাম কি এবং আমেরিকার আইনসভার নিম্ন কক্ষের নাম কি? আমেরিকার আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, যাদেরকে আমরা বলি সিনেট সদস্য, এবং লোয়ার হাউস যেটাকে আমরা বলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখন প্রশ্ন হলো ইলেকটোরাল ভোট বা ইলেকটোরাল কলেজ বিষয়টা কি? যেমন আমরা যদি দেখি আইয়ুব খানের যে বেসিক ডেমোক্রেসি, সে বেসিক ডেমোক্রেসির সাথে আমেরিকার যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সেটার মিল রয়েছে। আমেরিকার জনগণ প্রত্যক্ষভাবে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেন না। আমেরিকার জনগণ ইলেকটোরাল কলেজের প্রতিনিধি নির্বাচিত করেন, এবং সেই প্রতিনিধি যে দলের সবচেয়ে বেশি হয়, তিনি ওই দলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আচ্ছা, ইলেকটোরাল কলেজ বিষয়টা হচ্ছে প্রেসিডেন্ট যারা নির্বাচন করেন সেই নির্বাচক মণ্ডলী। তাহলে পুরো আমেরিকার 50টি অঙ্গরাজ্যে টোটাল 538টি ইলেকট্রাল ভোট রয়েছে। সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়া। যেমন একটু আগে আমরা বলেছি, সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আলাস্কা, যেটি আমেরিকা রাশিয়ার কাছ থেকে এটা ক্রয় করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য 270টি ইলেকট্রাল ভোটের প্রয়োজন হয়। যেমন এই তথ্যটা ইম্পর্টেন্ট এবং এই তথ্যটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমেরিকায় টোটাল ইলেকট্রাল ভোট কয়টা? 538টা। ঠিক আছে, এর মধ্যে 270টা পেতে হবে কেন? প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। ওকে, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত 2 দল ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি, একটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটি হচ্ছে রিপাবলিকান পার্টি। বর্তমান যে ক্ষমতায় রয়েছে উনি হচ্ছে রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্প, আরেকজন এর আগে ছিল ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। এখন প্রতীকটা ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক পার্টির প্রতীক কোনটি? গাধা। এবং রিপাবলিক পার্টির প্রতীক কোনটি? হচ্ছে হাতি। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে, আমেরিকার কোন দলের প্রতীক হচ্ছে গাধা, অথবা আমেরিকার কোন দলের প্রতীক হচ্ছে হাতি? আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাবিনেট এবং ক্যাবিনেটের যিনি পররাষ্ট্রমন্ত্রী, ওনাকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। যিনি প্রেসিডেন্ট নির্বাচিত বা প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন, ওনার একজন রানিং মেট থাকে, যাদেরকে আমরা ভাইস প্রেসিডেন্ট বলি। যিনি পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হন তার ভাইস প্রেসিডেন্ট মনোনীত হন, এবং ওনার এই পদটাকে 2টো নামে ডাকা হয়, একটা হচ্ছে রানিং মেট আর একটা হচ্ছে বিপ। ঠিক আছে, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, ওনার স্ত্রীকে ফার্স্ট লেডি বলে, এবং প্রেসিডেন্টের যে বাৎসরিক ভাষণ এটাকে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন। এখন প্রশ্ন আসতে পারে, স্টেট অফ দ্য ইউনিয়ন কি? এটা হচ্ছে প্রেসিডেন্টের বাৎসরিক, যেমন আমাদের আহ সংবিধানে রয়েছে, বিশেষ করে সংবিধানের 73 নং অনুচ্ছেদে যে রাষ্ট্রপতির স্বাগত ভাষণ দিবেন যে কোনো সংবিধানের অধিবেশনের শুরুতে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রেরও এখানে বাৎসরিকভাবে প্রেসিডেন্ট যে ভাষণ দেন সেটাকে বলা হচ্ছে স্টেট অফ দ্য ইউনিয়ন। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আহ একটা কমন বিষয়, যে ফার্স্ট রিডিং এটা আমরা আর আলোচনা করবো না। এরপরে আমরা আসি, আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু পলিটিক্যাল ফিলোসফি বা ডক্ট্রিন রয়েছে। প্রথম যে গুরুত্বপূর্ণ ডক্ট্রিন, অর্থাৎ আমেরিকা হয়ে ওঠার ঠিক প্রাথমিক স্টেজে আমেরিকা যেটা মনে করতো সেটা হচ্ছে মনরো ডক্ট্রিনটা ছিল আমেরিকার মূল পররাষ্ট্রনীতি।
এটার যে বক্তব্য সেটা ছিল কোনো ইউরোপীয় রাষ্ট্র যদি পশ্চিম গোলার্ধের কোনো রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বাধীনতা পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সে ষড়যন্ত্রে বাধা দেবে। তাহলে পশ্চিম গোলার্ধ বলতে আসলে এখানে বোঝাচ্ছে আমেরিকা মহাদেশের যে দেশগুলো, সেগুলোতে যদি ইউরোপীয় কোনো দেশ ইন্টারভেন করে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করবে সে তার প্রতি ইন্টারভেনশন হচ্ছে, সে এটাকে বাধা দেবে। এখন প্রশ্ন হতে পারে, আহ মনরো ডক্ট্রিন এটা আহ, কার বিরুদ্ধে আমেরিকার একটা অবস্থান? ইউরোপীয় রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমেরিকার একটা অবস্থান। মনরো ডক্ট্রিন কে দিয়েছে এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, কারণ যিনি দিয়েছেন তার নামই হচ্ছে ডকুমেন্টটা। ট্রুম্যান ডক্ট্রিন কে দিয়েছেন এটাও বিষয় না, কারণ হেনরি ট্রুম্যান এটা দিয়েছেন। এটা কখন ঘোষিত হয়? এটা 1947 সালে ঘোষিত হয়। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা আসলে কি মিন করে। এটা মিন করে যে সমাজতন্ত্র প্রতিরোধে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্রয়োজনে সামরিক বিস্তার ঘটানোর জন্য, এই যে প্রয়োজনে সামরিক বিস্তার, এই প্রয়োজনে সামরিক বিস্তার কারণেই হচ্ছে ন্যাটো গঠিত হয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত, অর্থাৎ এই যে ন্যাটোর যে গঠন, এই গঠনের জন্য আমেরিকার যে ফিলোসফি বা যে আমেরিকার যে মতবাদ বা ডক্ট্রিন, এটা হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিন। তাহলে আমরা ট্রুম্যান ডক্ট্রিন কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট, এখানে সমাজতন্ত্র প্রতিরোধের কথা বলা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নকে ট্যাকেল করতে গিয়ে বা স্নায়ুযুদ্ধের শুরুর প্রথম পর্যায়ে সোভিয়েত বিরোধী যে ট্যাকটিক্স গুলা, যে কার্যক্রমগুলো আমেরিকা গ্রহণ করে, আসলে এগুলো ছিল ট্রুম্যান ডক্ট্রিন। এবং এটার উদ্দেশ্য ছিল যে আহ, অপেক্ষাকৃত নতুন বা নব্য স্বাধীন রাষ্ট্রগুলো যেন সোভিয়েতের বলয়ের মধ্যে ঢুকে না যায় বা সমাজতন্ত্রের বিস্তার না ঘটে। এটা চেক করতে গিয়ে আসলে কোরীয় যুদ্ধটা হয়, তারপরে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধটা হয়। এটা মূলত ট্রুম্যান ডক্ট্রিনেরই ফলাফল। অর্থাৎ আমরা যদি বলি ভিয়েতনাম যুদ্ধ, সেটা কিন্তু ট্রুম্যান ডক্ট্রিনের কারণে। আমরা যদি কোরীয় যুদ্ধের কথা বলি, সেটাও ট্রুম্যান ডক্ট্রিনের কারণে। আমরা যদি জার্মানির বিভক্তি, সেটাও ট্রুম্যান ডক্ট্রিনের কারণে। আচ্ছা, আচ্ছা। এই ট্রুম্যান ডক্ট্রিনের ফলে যেটা হয়, আমেরিকা তাদের যে আহ, আর্থিক সাহায্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ গঠনের জন্য যে আর্থিক সাহায্য, এই আর্থিক সাহায্যের যে বিষয়টা, সেটা সামনে নিয়ে আসে। এবং এবং তারা মনে করে যে যে কোনো দেশকে যদি আর্থিক সাহায্য করা যায়, তাহলে সেই দেশ আর সোভিয়েত ইউনিয়নের কবলে পড়বে না, সে আমেরিকান সাহায্য প্রার্থী হবে। তাহলে প্রথম দেশ হিসেবে আমেরিকা গ্রিস এবং তুরস্ককে সিলেক্ট করে, তার যে এই যে ট্রুম্যান ডক্ট্রিন এর আওতা থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। কিছুটা হচ্ছে বিষয়টা আপনাকে এভাবেও দেখতে পারেন যে গরিব মানুষ যেন বিপথে না চলে যায়, বা কারো মতে যেন টাকা দিয়ে সে তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, এইরকম একটা। এরপরে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে মার্শাল প্ল্যান। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সচিব, মার্শাল, উনি 1945 সালের জুন মাসে এটি দেন। এটি কেন দেন এটা ইম্পর্টেন্ট, কখন দেন এটা ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ইউরোপীয় সমাজতন্ত্রের বিস্তার, অর্থাৎ সমাজ, আমরা যদি ট্রুম্যান ডক্ট্রিন বলি, তা এটাও কিন্তু আসলে সমাজতন্ত্রের এগেনস্টের ডিফেন্স হিসেবে কাজ করে। একইভাবে মার্শাল প্ল্যান, যেটা মূলত অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য এগুলো করা হয়। আপনারা যদি দেখেন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু আমরা যদি দেখি, ব্রিটেনের ইনস্টিটিউশনের মাধ্যমে বিশ্বব্যাংক, আইএমএফ এগুলো গঠন করা হয়, গ্যাট গঠন করা হয়, ঠিক আছে। মার্শাল প্ল্যান, ট্রুম্যান ডক্ট্রিন, আয়রন কার্টেন, ঠিক আছে, এগুলো কিন্তু জড়িত বিশেষ করে সমাজতন্ত্রকে চেক করার জন্য, চেক দেওয়ার জন্য। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত ব্যক্তি রয়েছে, প্রথম যিনি গুরুত্বপূর্ণ, যেমন এটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে রাজনৈতিক ফিলোসফির কারণে। এই মুহূর্তে রাজনৈতিক ফিলোসফি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। সে আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, সেখান থেকে আসা। সুতরাং সেই কারণে এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আই হ্যাভ এ ড্রিম এটি এই শীর্ষক ভাষণ কে দেন? মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং কে ছিলেন? উনি একজন আহ, নাগরিক অধিকার আন্দোলনকারী ছিলেন। ওনার উদ্দেশ্য হলো কৃষ্ণাঙ্গদের যে নাগরিক অধিকার, এটা প্রতিষ্ঠা করা। 1963 সালে উনি ওয়াশিংটনের এই লং মার্চের নেতৃত্ব দেন। দেখেন, 1861 সাল থেকে শুরু করে 1865 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়। এই গৃহযুদ্ধের সময় যে ভাষণটা, সেটা হচ্ছে গেটিসবার্গ ভাষণ।
ঠিক এর 100 বছর পর 1963 সালের দিকে আরেকটা গুরুত্বপূর্ণ ভাষণ হয়, সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। সুতরাং আপনারা গোলাই ফেলেন না, এখানে যদি 1863 থাকে, এটা হচ্ছে 100 বছর পর 1963। ঠিক আছে। আচ্ছা, এই 1963 সালে তার সেই বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম, এই প্রেক্ষিতেই 1964 সালে উনি শান্তিতে নোবেল পুরস্কার পান। মার্টিন লুথার কিং এই নামটা আরেকটা বিষয়ের সাথে জড়িত, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সাথে জড়িত। ঠিক আছে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের আন্দোলন। ওকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি স্বাধীনতা সংগ্রামের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেটার নেতৃত্ব দেন। এবং উনি আসলে হোয়াইট হাউসে যে সকল প্রেসিডেন্ট বসবাস করেন তার মধ্যে এই জর্জ ওয়াশিংটন ছিলেন না, অর্থাৎ উনি যখন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন তখন হোয়াইট হাউস নির্মিত হয়নি। প্রশ্ন আসতে পারে হোয়াইট হাউসের নিচের কোন মার্কিন প্রেসিডেন্ট বসবাস করেননি। এটা যদিও সিগনিফিকেন্ট না, কিন্তু প্রশ্নটা যে অ্যান্সার সেটা আসলে জানতে হলে একটু সূক্ষ্মভাবেই আমেরিকার কোন প্রেসিডেন্টের সময়ে হোয়াইট হাউস ছিল না এটা জানাটা জরুরি। আচ্ছা, এরপর আমরা দেখি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এটা ইম্পর্টেন্ট কারণ আমেরিকা যখন মহামন্দায়, বিশেষ করে 1929 সাল থেকে শুরু করে 1935 সাল পর্যন্ত যে অর্থনৈতিক যে টার্মোইল ছিল, অর্থনৈতিক যে ডিজাস্টার ছিল, সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি জাতিসংঘের প্রস্তাবক ছিলেন, আর জাতিপুঞ্জের প্রস্তাবক ছিলেন হচ্ছে উইড্রো উইলসন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। একটু আগে আমরা ট্রুম্যান ডক্ট্রিনের কথা বলেছি, ইনি হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান, যিনি ট্রুম্যান ডক্ট্রিন দিয়েছেন। এক নাগাড়ে 12 বছর ক্ষমতায় ছিলেন হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। 1945 সালের 9 আগস্ট এবং 6 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা ফেলার নির্দেশ দেওয়া হয়, এটা মূলত হ্যারি এস ট্রুম্যান কর্তৃক নির্দেশ দেওয়া হয়। এরপরে হচ্ছে জন এফ কেনেডি। এটা ইম্পর্টেন্ট যে কিউবার যে ক্ষেপণাস্ত্র সংকট, সেই ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন সেটা যেন জন এফ কেনেডি। আচ্ছা, পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, এছাড়া আছে রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগান। আমি একটু স্কিপ করে যাচ্ছি। বিল ক্লিন্টন, জর্জ বুশ, এগুলো একটু গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। বারাক ওবামা এবং সর্বশেষ বারাক ওবামা অতটা ইম্পর্টেন্ট না, ডোনাল্ড ট্রাম্প ইম্পর্টেন্ট। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 67তম প্রেসিডেন্ট, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন হচ্ছে আমেরিকা ফার্স্ট যে পলিসিটা বা ফিলোসফিটা, এটা ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে গ্রহণ করেন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে ওয়াল স্ট্রিট, যেটি নিউ ইয়র্কে অবস্থিত এবং এটি স্টক এক্সচেঞ্জে রয়েছে, সেই স্টক এক্সচেঞ্জের জন্য এটি বিখ্যাত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্রডওয়ে, এটিও নিউ ইয়র্কের বিখ্যাত অ্যাভিনিউ, এবং লস অ্যাঞ্জেলস। জাস্ট আপনারা ওয়াল স্ট্রিট পড়বেন, ব্রডওয়ে পড়বেন এবং লস অ্যাঞ্জেলস। আচ্ছা, এইগুলা কেন বিখ্যাত? আমাদের হলিউডের কথা আমরা সবাই জানি, আমরা অনেকেই জানি যে হলিউড মানে হচ্ছে বিদেশি চলচ্চিত্র। এখন হলিউডটা কোথায়? অনেকে ধারণা হলিউডটা ব্রিটেনে, কিন্তু না, হলিউডটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস নামক, লস অ্যাঞ্জেলস জায়গায়, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে হলিউডটা অবস্থিত। ওকে। এরপর আমরা দেখি ক্যাপিটাল হিল বা রেড জোন, প্যান্টাগন, ওভাল অফিস, এটা এগুলো একটু আমরা দেখে যাব। ঠিক আছে, আমি একটু স্কিপ করতেছি কারণ দুই মহাদেশ পড়াতে হবে আমাদের, ওইভাবে আমাদের একটু দ্রুত যেতে হবে। এখানে রয়েছে ম্যাডিসন স্কোয়ার, ওয়াটার গেট, ইন্ডিপেন্ডেন্স হল, প্লাসিং ডিমোস। এটা হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে জাতিসংঘের সাথে সম্পর্কিত। জাতিসংঘের যে সভাস্থল, সাধারণ পরিষদের যে সভাস্থল, সেই সভাস্থলটাই হচ্ছে প্লাসিং প্লাসিং মেডোস নামে পরিচিত। এছাড়া রয়েছে একটা সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্ট, একটা এবং বিখ্যাত লাইব্রেরি অফ কংগ্রেস, যেটি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অর্থাৎ এগুলো হচ্ছে আসলে ডিটেল জানার মতো কোনো বিষয় না, এগুলো হচ্ছে জাস্ট ওয়ান ওয়ার্ড কোশ্চেন, তো এগুলোকে এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, একটু পর্যন্ত আমরা মোটামুটি স্যার, উত্তর এই আমেরিকা। মহাদেশটা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন, সমস্যা নেই। স্যার, এই মহাদেশটা শুধু শীট থেকে পড়লে হবে নাকি আরো বই থেকেও পড়তে হবে? হ্যাঁ, বই থেকে পড়া যায়। বই থেকে পড়লে তো আসলে এমসিকিউর প্রিপারেশন হবে না। এমসিকিউ প্রিপারেশনটা হচ্ছে খুব বেশি স্পেসিফিক। আপনাকে, আপনি যখন এমসিকিউ পড়বেন
তখন আপনি পার্টিকুলার একটা ওয়ার্ডকে, পার্টিকুলার একটা ইনফরমেশনকে বারবার পড়বেন, কিন্তু আপনি যখন অন এন অ্যাভারেজে পড়বেন তখন তো আর পার্টিকুলার কিছু জানা হলো না। যেমন আপনি পত্রিকা পড়েন, পার্টিকুলার কোন তথ্য তো জানলেন না, আপনি জাস্ট একটা ওভারভিউ জানলেন। তেমনি কিন্তু এমসিকিউর জি স্যার। প্রিপারেশন কিন্তু হ্যাঁ পার্টিকুলার ইস্যু। যেমন পার্টিকুলার না হলে কি হবে, আপনার কনফিউশন ক্রিয়েট হবে। ঠিক আছে, এখন যদি বলি আমেরিকার 47তম প্রেসিডেন্ট কে, তাহলে আপনাকে মনে হবে যে 47তম কি জো বাইডেন ছিল, 48তম কি হচ্ছে আহ কি বলে ডোনাল্ড ট্রাম্প, তাহলে কিন্তু কনফিউশন হবে। তো কনফিউশন হলে কিন্তু আসলে এখানে ভালো মার্কস আসবে না। সুতরাং আমার কথা হচ্ছে আপনি শীটটাকে ভালো করে ফলো করবেন। আর যদি মনে হয় শীটটা অনেকবার মুখস্থ করতে চেষ্টা করছি, ভালো লাগতেছে না, ইন্টারেস্ট পাচ্ছি না, তখন আপনি একটু গল্প আকারে বা একটু ডিটেল পড়তে পারেন। ডিটেল পড়াতে নিষেধ না, তবে এমসিকিউর প্রিপারেশন আই থিঙ্ক ইট শুড বি ভেরি মাচ স্পেসিফিক, ভেরি মাচ মানে আহ, খুব ক্লিয়ার হওয়া উচিত যে আমি এইটা 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 পড়বো, এর চেয়ে বেশি পড়বো না এবং বারবার পড়বো। ঠিক আছে, যেমন এখানে আপনি দেখেন, আমি আমেরিকা মহাদেশের পরে পড়াচ্ছি কি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এখন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক হিস্ট্রি থাকতে পারে, ঘটনা থাকতে পারে, কথা থাকতে পারে। আমি আমি তো এত কিছু নিতে পারবো না। আমি একজন মানে জব প্রার্থী হিসেবে বা চাকরি প্রার্থী হিসেবে যেগুলো জানলে মোটামুটি আমার একটা ভালো জব হয়ে যাবে, আমি অতটুকু জানার চেষ্টা করবো। এর চেয়ে বেশি জানতে গেলে যেটা হবে আসলে একজন ব্যক্তির পক্ষে সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়া সম্ভব না। ঠিক আছে, সুতরাং টার্গেট হওয়া উচিত যেটা জানবো সেটা খুব ভালো করে জানবো, মানে আমি সব জানি আবার কিছুই জানি না, এমন হলে একটু সমস্যা আছে। আচ্ছা, এখন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেমন এখানে দেখেন লিস্ট হিসেবে সবার আছে কিন্তু সবার পাশে স্টার নাই। যেমন আপনি আপনাকে প্রশ্ন করতে পারে হাভানা এটি কোন দেশের রাজধানী? কিউবার রাজধানী, কারণ কিউবা যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে কিউবা ইম্পর্টেন্ট। নাসাউ এটি কোন দেশের রাজধানী? বাহামা। কিংস্টন জ্যামাইকা এগুলো কখনো আসে নাই। যেহেতু আসে নাই, আমার পক্ষে তো আসলে ভবিষ্যতে আসবে কিনা এটা প্রিডিক্ট করা সম্ভব না। সুতরাং যেগুলো আসছে সেগুলো কোনো না কোনো গ্র্যাভিটি থেকে, কোনো না কোনো ইম্পর্টেন্স থেকে আসছে, সেটাকে মাথায় রেখে কিন্তু পড়তে হবে। যেমন আমি এই জন্যই এখানে স্টার্ট দিয়ে রাখলাম। বাকিগুলো আপনারা পড়বেন, বাট এগুলো একটু ডিটেল পড়বেন। ঠিক আছে, যেমন সেন্ট লুসিয়া, প্রশ্ন হচ্ছে পারে সেন্ট লুসিয়া এটা কোন অঞ্চলের দেশ? এটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। বারবাডোস, আমরা বারবাডোসের কথা শুনি, এই বারবাডোসটা কোথায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। বারবাডোসের রাজধানী হচ্ছে ব্রিস্টাও। ঠিক আছে, সুতরাং হ্যাঁ, আপনি একবার পড়বেন, দুইবার পড়বেন, এভাবে পড়তে পড়তে কিছু জিনিস মনে থাকবে। আর এটাকে যদি আপনি মুখস্থ করতে যান তখন কিন্তু আসলে হিতে বিপরীত হয়ে যাওয়ার একটা একটা প্রবণতা থাকে, একটা চান্স থেকে যায়। ঠিক আছে, সুতরাং একটু পড়বেন, পড়লেই অনেক কিছু মনে থাকবে। ওকে, এরপর আমরা দেখি, যদি মানচিত্রে দেখি যে এতক্ষণ যে দেশগুলো দেখলাম, এই দেশগুলো যদি এখন মানচিত্রে দেখি, যেমন দেখেন আমরা কিউবার রাজধানী হাভানা পড়েছি, এটা হচ্ছে সেই কিউবা। ঠিক আছে, হাইতি, এরপরে হচ্ছে এরপরে আমরা পড়েছি সেটা হচ্ছে বারবাডোস আমরা দেখেছি, এখানে হচ্ছে বারবাডোস। এটা হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। মূলত এই যে আমেরিকার ঠিক পশ্চিমে কিছু দ্বীপপুঞ্জ আছে, এখানে মূলত বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডাটা কেন পড়া হয়? যেমন এখানে বারমুডা আছে, বারবাডোস আছে, এই অঞ্চলে একটা ট্রায়াঙ্গেল আছে যেটাকে বলা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। সুতরাং সবগুলো জানা, যেমন জ্যামাইকা কিংস্টন, তারপরে হচ্ছে পুয়ের্তো রিকো। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তো এইগুলোকে জাস্ট একটু মনে রাখার চেষ্টা করা, কারণ মানে আপনার তো একবার পড়লে মনে থাকবে না, এটা আমরা সবাই জানি। যেন এটা একটু রিপিট হওয়ার চেষ্টা করা, যেমন আরেক দ্বিতীয়বার পড়লাম, তৃতীয়বার পড়লাম, এবার পড়লে কিছু জিনিস মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখি কিউবা। চিত্রে দেখেছি আমরা কিউবার অবস্থান। কিউবা হচ্ছে পশ্চিম গোলার্ধে, অর্থাৎ আমেরিকার পশ্চিম এবং উত্তর, এই উত্তর এবং পূর্ব এই অংশতে যে ক্যারিবিয়ান সাগর রয়েছে, সে ক্যারিবিয়ান সাগরে যতগুলো দেশ আছে কিউবা এর মধ্যে অন্যতম। এবং শুধু অন্যতম না, এটা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই জন্য এটাকে মনে রাখার বিষয় আছে। ফিদেল ক্যাস্ট্রো এটার
সেই অবিসংবাদিত নেতা ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। হামিং বার্ড এবং মুক্তার দেশ, অর্থাৎ সবচেয়ে ছোট পাখি যেটা, এটা যেমন হামিং বার্ড, হামিং বার্ডটা মূলত কিউবায় পাওয়া যায়। আচ্ছা, আহ, আমেরিকা আবিষ্কারের আগে মূলত কলম্বাস কিউবা আবিষ্কার করেন 1492, অর্থাৎ আমেরিকার মূল ভূখণ্ডে যাওয়ার আগে কলম্বাস কিউবায় যান, এবং এটা স্পেনের উপনিবেশ ছিল প্রায় 400 বছর। ঠিক আছে, এই 400 বছরটা আবার ইম্পর্টেন্ট, কারণ আমেরিকা আবিষ্কারের আগে কিন্তু কিউবা আবিষ্কার হয়, হয় আমেরিকার মূল ভূখণ্ডে আবিষ্কারের আগে কিউবা আবিষ্কার হয়। ফিদেল ক্যাস্ট্রো কিউবায় সমাজতন্ত্রী এবং যে বিপ্লব হয় সেই বিপ্লবের নেতৃত্ব দেন ফিদেল ক্যাস্ট্রো, এবং উনি মৃত্যুবরণ করেন 2016 সালে। মৃত্যুবরণ কখন করেন এটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন আসতে পারে কিউবার সমাজতন্ত্রী বিপ্লবের প্রধান ব্যক্তিত্বকে, বলতে ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে একটি একটি উক্তি করেন, সেটা হচ্ছে, আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। ঠিক আছে, এগুলা এর আগে পরীক্ষাতে আসতো, এখন আসবে কিনা জানি না। আচ্ছা, এরপর আমরা দেখি মধ্য আমেরিকার দেশ। মধ্য আমেরিকা বলতে বোঝাচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ঠিক মাঝখানে যে দেশগুলো, সেটা হচ্ছে মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার দেশ এবং তাদের রাজধানীগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। যেমন বেলিজের রাজধানী হচ্ছে বেলমোফান, গুয়েতেমালার রাজধানী হচ্ছে গুয়েতেমালা সিটি, এল সালভেদর, সান সালভেদর, নিকারাগুয়া। এর মধ্যে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে নিকারাগুয়া। এবং এটা এভাবেও আসে যে বেলিজ কোন মহাদেশের দেশ, গুয়েতেমালা কোন মহাদেশের দেশ, এল সালভেদর, পানামা, হন্ডুরাস। রাজধানী যেমন ইম্পর্টেন্ট, দেন হচ্ছে এই দেশগুলো কোন মহাদেশে অবস্থিত সেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ঠিক মধ্য আমেরিকার যে দেশগুলোকে আমরা স্পেসিফিক্যালি মধ্য আমেরিকার দেশ বলি, এটা শুরু হয়েছে গুয়েতেমালা থেকে। গুয়েতেমালার পশ্চিমে হচ্ছে মেক্সিকো। আর আমরা জানি মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকার একটা দেশ। তাহলে মেক্সিকোর পরে গুয়েতেমালা, বেলিজ, এল সালভেদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা। এই পানামা পর্যন্তই তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে মধ্য আমেরিকার দেশ কয়টি? 7টি। গুয়েতেমালা, বেলিজ, হন্ডুরাস, এল সালভেদর, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা এন্ড কম্বোডিয়া। এখন আমি আপনাকে একটু জোর দিয়ে বলি, আপনি এই মধ্য আমেরিকার দেশগুলো খুব ভালো করে পড়ে যাবেন, কারণ ভাইবা থেকে শুরু করে সব জায়গায় এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। এখন হয়তো বা একটু পরিবর্তন হতে হবে, তবে এটা একটা টেন্ডেন্সি আছে যারা ভাইবা নেয় অথবা বা অন্য কোনো পরীক্ষা আসে, যে মধ্য আমেরিকার দেশগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আমরা দেখি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ যে রাষ্ট্রটা সেটা হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলের রাজধানী, সুরিনামের রাজধানী, গায়ানার রাজধানী, এই রাজধানীগুলো দেখে যাবেন, যেগুলো পাশে স্টার আছে এগুলো পরীক্ষায় আসছে, সুতরাং এগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, আমরা যদি মধ্য আমেরিকার মানচিত্রের দিকে তাকাই, তাহলে যেটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে মধ্য আমেরিকার মধ্যে যে দেশগুলো রয়েছে এর মধ্যে আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, আর এখন রিসেন্টলি ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর, এবং এই বছরই কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পায় ভেনেজুয়েলার একজন নারী। এবং পৃথিবীতে যে তেলের রিজার্ভ রয়েছে, সবচেয়ে বেশি তেলের রিজার্ভ কিন্তু আছে ভেনেজুয়েলায়। সুতরাং সামনের পরীক্ষাগুলো থেকে কিন্তু ভেনেজুয়েলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভেনেজুয়েলা সম্পর্কে দেখে যাবেন। ঠিক আছে, আর ঠিক এই জায়গায় একটা বন আছে, সেটার নাম হচ্ছে আমাজন বন। এবং আমাজন বন থেকে যে নদীটার উৎপত্তি, সেটার নাম হচ্ছে আমাজন নদী। ঠিক আছে, ওকে। আর এইখানে একটা পর্বত আছে, সেটাকে আমরা বলি আন্দিজ পর্বত। এখানে একটা পর্বত আছে, এটা হচ্ছে আন্দিজ পর্বত। সুতরাং দক্ষিণ আমেরিকার দেশ কোনগুলা, এটা আমার মনে হয় একটু আহ, মুখস্থ করে তো থাকবে না, একটু দেখে যাইতে হবে। এখানে একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে 1982 সালে আর্জেন্টিনার সাথে ব্রিটেনের বা যুক্তরাজ্যের একটা যুদ্ধ হয়। যুদ্ধে আহ, উম, আহ, আর্জেন্টিনা পরাস্ত হয় এবং ব্রিটেন ফকল্যান্ডের উপর স্থায়ী কর্তৃত্ব লাভ করে। যখন যুদ্ধ হয় তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মার্গারেট থ্যাচার, যাকে বলা হচ্ছে লৌহ বাঙালি। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে বলিভিয়া এটি কোন মহাদেশের দেশ? ব্রাজিল তো আমরা চিনবই,
আর্জেন্টিনা চিনবো, চিলি চিনবো, উরুগুয়ে চিনবো, পেরু চিনবো, কিন্তু কলম্বিয়া, বলিভিয়া, তারপর হচ্ছে কম্বোডিয়া, এই নামগুলো একটু কাছাকাছি। তো যেমন গায়ানা, এখানে একটা গায়ানা আছে, এই গায়ানাটা হয়তো আমরা স্পেসিফিকলি বলতে পারবো না, সুরিনাম। ঠিক আছে, সুতরাং ইকুয়েডর, এই স্পেসিফিক কান্ট্রিজ গুলোকে আমরা একটু দেখবো অ্যাজ এ কান্ট্রিজ অফ সাউথ আমেরিকা। আচ্ছা, দক্ষিণ আমেরিকার প্রধান দেশ যেগুলো আলোচনায় সবসময় থাকে সেটা হচ্ছে ব্রাজিল। এখন প্রশ্ন আসতে পারে, ব্রাজিল কত সালে স্বাধীনতা লাভ করে? এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। ব্রাজিল কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? এটা ইম্পর্টেন্ট। ব্রাজিলের আহ, রাজধানী ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্রাজিলের কোনটি বেশি উৎপাদিত হয়? ব্রাজিলের রাজ্য কয়টি? অতটা ইম্পর্টেন্ট না। তাহলে ব্রাজিল সম্পর্কে যে চারটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ব্রাজিল কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে, এটি হচ্ছে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই কারণে পর্তুগালের ভাষাও কিন্তু ল্যাটিন ভাষা, এবং ব্রাজিলের ভাষাও কিন্তু ল্যাটিন ভাষা। এই কারণে এই দেশগুলোকে বলা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। ঠিক আছে। একটু আগে আমরা বলেছি যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটেনের সাথে বা যুক্তরাজ্যের সাথে আর্জেন্টিনার যে বিরোধের বিষয়টা, এবং ফকল্যান্ড দ্বীপটা বর্তমানে ব্রিটেনের মালিকানা রয়েছে। আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, উনি হচ্ছেন ইসাবেলা ডি প্যারন। উনি বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। আর বিশ্বের প্রথম মহিলা আহ, উম, মুসলিম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট সুকর্ণপূর্তি। ঠিক আছে, রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। রাজধানীটা ইম্পর্টেন্ট, আর ফকল্যান্ড দ্বীপটা ইম্পর্টেন্ট। আর ফকল্যান্ড দ্বীপটা বর্তমানে কার মালিকানায় আছে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চিলি আছে, বলিভিয়া, কম্বোডিয়া। ঠিক আছে, এই দেশগুলোর এখানে যে আহ, তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু জাস্ট একটু দেখে গেলে হবে। এরপরে আসে এই যে আমরা একটু আগে বলিভিয়া নিয়ে পড়ে দেখেছি, আমরা কিউবা নিয়ে দেখেছি। কিউবা এবং বলিভিয়ার যে ব্যক্তিত্ব, চে গুয়েভারা কিন্তু একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। উনি কেন বিশ্বনন্দিত? উনি একজন বিপ্লবী ছিলেন, উনি একজন চিকিৎসক ছিলেন, এবং উনি একজন গেরিলা ছিলেন। অর্থাৎ কিউবার স্বাধীনতা লাভের জন্য চে গুয়েভারা আহ বহুত অবদান রেখেছেন, এবং এখানে উনি শেষ পর্যন্ত নিহত হন। 1928 সালে ওনার জন্ম, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওনাকে কখন হত্যা করা হয়, কোথায় হত্যা করা হয়, 1967 সালে। এবং ওনার জীবন নির্ভর যে চলচ্চিত্র দ্য মোটরসাইকেল ডায়েরিজ, এটাও একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে। সেই গুয়েভারা তো আপনারা ইয়াং জেনারেশন যে গুয়েভারাকে অনেক পছন্দ করে। তার যে বিপ্লবী চেতনা, তার যে বিশ্ব নাগরিক হওয়ার যে গুণাগুণ, সেটা নিয়ে মানুষ ফলো করে। আচ্ছা, তো আমেরিকা মহাদেশ নিয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি আমি একটু ট্রাই করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমেরিকা মহাদেশ বা আমেরিকা, দুঃখিত, আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে 4 জুলাই 1976 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম 270টা ইলেকট্রাল ভোটের প্রয়োজন হয়। কমনওয়েলথের কোন দেশটি আকারে বৃহৎ? সেটা হচ্ছে কানাডা। আচ্ছা, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? সেটার উত্তর হচ্ছে পর্তুগাল। এবং পৃথিবীর বৃহত্তম তামার খনি হচ্ছে চিলিতে। ঠিক আছে, এটা আমরা যখন মনে হয় চিলিটা স্কিপ করে গেছিলাম একটু আগে। আচ্ছা, এই যে বিশ্বের বৃহত্তম কপার বা তামা উৎপাদনকারী দেশ, বা সবচেয়ে বেশি তামা আছে চিলিতে। ঠিক আছে। আচ্ছা, তো এ, এই ছিল আমাদের আজকের যে ক্লাসটি।